হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 17 পৃষ্ঠা নং 193 ভিডিও পাঠ নং 5 করব। এই ঘনবস্তুর নাম, এই যে পাশে যে আমরা ঘনবস্তুটি দেখতে পাচ্ছি, এই ঘনবস্তুর নাম হবে আয়তঘনক। তাহলে ঘনবস্তু কাকে বলবো? যেসব বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের ঘনবস্তু বলে। ঘনবস্তুর দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে। অতএব তাদের তিনটি মাত্রা আছে, তাই এরা ত্রিমাত্রিক। তাহলে দেখো, মাত্রা তিনটি হলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এখানে যতগুলো আমরা ছবি দেখতে পাচ্ছি প্রত্যেকটি কিন্তু ঘনবস্তু। এরপর ঘনবস্তুগুলোর নাম আয়তঘন, আরেক নাম হচ্ছে আয়তঘনের আরেক নাম হচ্ছে সমকোণী চৌকোণ। এবার আয়তঘনক কীরকম হয়? যার দৈর্ঘ্য প্রস্থর থেকে বড়, তাহলে এটাকে বলবো আমরা আয়তঘন। তাহলে এখানে যে পাশের ছবিটি আছে সেটিকে আয়তঘন, তাহলে এখানে এই ঘনবস্তুর নাম হবে, এখানে লিখব আয়ত ঘনক বা ঘন, আয়ত ঘন। এর মোট ড্যাশটি তল। তাহলে একটি আয়তঘনের কটি তল থাকে? দেখো, একটা যদি মডেল দেখাই আমি, এটা হচ্ছে একটি দেশলাইয়ের বাক্স। তাহলে 1 2 3 4 5 আর এটা মিলে 6টি তল। কেমন করে দেখো, এবার যদি আমরা এটাকে এভাবে মডেলটা তৈরি করি, তাহলে দেখো কটি তল আসলো, 1 2 3টে তল আর নিচে একটা তল, 4টা। এই তলটা আসলো, দেখো 5টা, এই তলটা মিলে 5টা তল, এটা কিন্তু চলে আসলো। 1 2 3 4 5, এখানে একটা 1 2 3 4 5, 5টি তল হলো। এবার উপরে দেখো ছাদটা যখন দিয়ে দিলাম, তাহলে এখানে কটি তল হলো? মোট হচ্ছে 6টি তল। তাহলে এখানে তল সংখ্যা হচ্ছে 6টি। পার্শ্বতল মানে পাশের তল কটি? এখানে যদি পার্শ্বতল দেখি আমরা, পার্শ্বতল বলতে এই তলগুলো নিচেরটা বাদ দিয়ে, মানে 1, এটা দেখো পেনটা দেখো, পেনের শেষ 1, এখানে একটা 2, এখানে একটা 3 আর এখানে একটা 4। তাহলে পার্শ্বতলের সংখ্যা হচ্ছে 4টি। দুই প্রান্তে উপর নিচে ড্যাশটি তল। দুই প্রান্তে উপর নিচে একটা মেঝে আর একটা কি ছাদ। যেই ঘরে তোমরা পড়াশোনা করছো দেখো, যেখানে তোমাদের পা ঠিক নিচে সেটা মেঝে আর মাথা ঠিক উপর দিকটা ছাদ, তাহলে দুটো। তাহলে উপর আর নিচে এখানে মোট তলের সংখ্যা হচ্ছে 2টি। দুই প্রান্ত ত্রিভুজাকার। দেখো, এই প্রান্ত আর এই প্রান্ত ত্রিভুজাকার ও পার্শ্বতলগুলি আয়তাকার। পার্শ্বতল বলতে এই তল আয়তাকার, আবার তার সাথে এই তল আয়তাকার, তার সাথে এই তল আয়তাকার হলে কি হয় দেখি। তাহলে দেখো, একটি যদি মডেল দেখাই তাহলে স্পষ্ট বুঝতে পারবে। প্রথমে আমি মডেলটা খুলে দিলাম। খুলে নেওয়ার পর এখানে দেখো দুটো, এটা একটা ত্রিভুজাকার, এটা ত্রিভুজাকার, দুই প্রান্ত ত্রিভুজাকার মিলল। ও পার্শ্বতলগুলি, পার্শ্বতল বলতে এই তল আর এই তল, সেটিকে আয়তাকার। তাহলে দেখো, এটা আয়তাকার ছবি। এই যে দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য বড়, প্রস্থ ছোট, তাহলে পার্শ্বতলগুলো কি আয়তাকার হলে এই ঘনবস্তুর নাম হবে প্রিজম। তাহলে এখানে যে মডেলটি নিয়েছে এটি কিন্তু প্রিজমের মডেল, বা পাশের ছবিটি হচ্ছে প্রিজম। তাহলে প্রিজমের বৈশিষ্ট্য হচ্ছে দুটো প্রান্ত ত্রিভুজাকার হতে হবে, পার্শ্বতল দুটো আয়তাকার হতে হবে। এই আকৃতির কাচের ফলক একটা উদাহরণ দেখেছি, যে কাচের ফলক অনেক সময় দেখতে পাই আমরা। এরপর দেখছি এর পার্শ্বতল 3টি। পার্শ্বতল বলতে পাশের তলগুলো 1 2 আর এই সাইডেরটা মিলে 3টি। দুই প্রান্তে 2টি তল, এই যে এটা একটা তল ত্রিভুজাকার, এখানে একটা তল, তাহলে 2টি হচ্ছে প্রান্তে তল। আমি একটু যদি দেখাই মডেল, এটা একটা প্রান্ত তল, এটা একটা প্রান্ত তল, আর পার্শ্বতল 1 2 3। আয়তাকার যে ছবিগুলো দেখতে পাচ্ছি সেগুলো পার্শ্বতল। এই যে পার্শ্বতলগুলি আয়তাকার, দেখো পার্শ্বতলগুলি কি আয়তাকার 1 2 3, আর প্রান্ত তলগুলি কি হয় ত্রিভুজাকার, এই যে দেখো ত্রিভুজাকার। তাহলে মোট তলের সংখ্যা কটি? 3 আর 2 হচ্ছে 5। তাহলে এই প্রিজমের মোট 5টি তল। এবার যদি গণি দেখো, 1 2 3 4 5, 3টি আয়তাকার, 2টো ত্রিভুজাকার। প্রিজমের দুই প্রান্ত
বহুভুজাকার আর পার্শ্বতলগুলো আয়তাকার হলে কি হয় দেখি। প্রিজমের দুই প্রান্ত যদি বহুভুজাকার হয়, বহুভুজাকার বলতে ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, আর পার্শ্বতলগুলো এই যে তিনটা তল সেটা যদি আয়তাকার হয় তাহলে কি হবে, এখানে প্রশ্ন করলো। এটা আমরা এভাবে করব, দেখছি এর দুই প্রান্তে দুটি তল দেওয়াই আছে, কেন কি যেহেতু বলছে প্রিজমের দুই প্রান্ত বহুভুজাকার, দুটো প্রান্ত সবসময় দুটো তলই থাকবে, এটা আর এটা দুটো তল থাকবে। পার্শ্বতল কিন্তু পরিবর্তন হবে, কেন, যেহেতু বহুভুজাকার আর পার্শ্বতলগুলো আয়তাকার, তাহলে আয়তাকার হতে গেলে এখানে পার্শ্বতল আয়তাকার যখন ছিল তাহলে এখানে কটি তল পেয়েছিলাম, তিনটা, তাহলে তিনের ডবল এখানে আসবে, এটা যদি 3 হয় তাহলে এখানে 6টি তল হবে, তাহলে মোট তল সংখ্যা 6 আর 2-এর যোগফল হচ্ছে 8টি। এটা কখন হবে, যখন বহুভুজাকার প্রিজমের দুই প্রান্তে বহুভুজাকার হবে, হয় চতুর্ভুজ হতে পারে, ত্রিভুজ তো হবে না, কেন যেহেতু বহুভুজাকার বলেছে, যে কোনো আমরা আকার দেব, বহুভুজ 4টা বাহু হতে পারে, 5টা বাহু হতে পারে। এরপর সুষম আকৃতির, সুষম কথার অর্থ হচ্ছে সব দিকে সমান, সুষম আকৃতির ঘনবস্তু না অসম আকৃতির ঘনবস্তু দেখি, যেমন ইট, বই, বল, আইসক্রিমের কোন, কৌটো, ফাঁপানল ইত্যাদি ঘনবস্তু সুষম আকৃতির ঘনবস্তু। আগে বলছি দেখো, ইটের দুই ধার সমান, বইয়ের দুই ধার সমান, বল কিন্তু পুরোটা কিন্তু সমান মাপের, এই জন্য বল গোল হয়, একই মাপের। আইসক্রিমের কোন, তারপরে কৌটো, ফাঁপানল ইত্যাদি ঘনবস্তু সুষম আকৃতির ঘনবস্তু। তাহলে এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। কিন্তু এবড়ো খেবড়ো, যেমন পাথরের টুকরো শেপটা কি এবড়ো খেবড়ো হয়। আর কি হতে পারে, মেঘের শেপটা অনেক সময় এবড়ো খেবড়ো ইত্যাদি ঘনবস্তু অসম আকৃতির ঘনবস্তু, যেমন মার্বেল যেটা আমরা সাধারণত বাচ্চারা খেলে, সেটা কিন্তু অনেক সময় এবড়ো খেবড়ো হয়, মার্বেল হতে পারে। আচ্ছা, এখানে আমরা মার্বেল না লিখি, মার্বেল তো অনেক সময় এবড়ো খেবড়ো, বেশিরভাগই আমাদের প্লেনই থাকে ফুটবলের মতো, তো যেহেতু এবড়ো খেবড়ো বলেছে তাহলে আমরা পাহাড় লিখতে পারি, এটা ভালো উদাহরণ। পাহাড় কিন্তু এবড়ো খেবড়ো হয়, পাহাড়, পর্বত, চেয়ার এবড়ো খেবড়ো হয়, পাথর খণ্ড, অনেক উদাহরণ আছে। নুড়ি পাথর, গাছের গুড়ি, এটা গাছের গুড়ি লিখি, গাছের গুড়ি এবড়ো খেবড়ো হয়ে থাকে। তারপরে ভাঙা আসবাবপত্র, কাটা পাথর, এগুলো সব কিন্তু অসম আকৃতির ঘনবস্তু। তাহলে কোনগুলো অসম আকৃতির ঘনবস্তু, যেসব বস্তু এবড়ো খেবড়ো, পাথরের যেসব বস্তু এবড়ো খেবড়ো তাদের আমরা অসম আকৃতির ঘনবস্তু বলবো। যদি উদাহরণ চাই তাহলে পাথরের টুকরো, পাহাড়, পর্বত, গাছের গুড়ি, মেঘ ইত্যাদি ঘনবস্তু অসম আকৃতির ঘনবস্তু। পাশে যে ছবিটি দেখতে পাচ্ছি এটা প্রিজমের ছবি, কেন কি এখানে বহুভুজাকার বলেছিল, তাহলে দেখো এর যে বহুভুজাকার, এই 1 2 3 4 5 6, মানে 6টি বাহু, তাহলে এই দিকেও 6টি বাহু, 1 2 3 4 5 6, ধার বলতে পারি, তাহলে কটা হলো, দুটো। তাহলে দেখো দেখছি দুই প্রান্তে দুটি তল। এবার পার্শ্বতল, যেহেতু এখানে আমরা ধার করলাম 6টি, এখানে 6টি, তাহলে পার্শ্বতলও কিন্তু 6টি হবে। কেমন করে দেখো, 1 2 3 4 5 6, হয়তো চোখে আমরা বুঝতে পারছি না, কিন্তু এখানে 6টি তল আছে। এই যে 1, সামনে একটা 2, এখানে একটা 3, এখানে একটা 4, এখানে একটা 5, এখানে একটা 6, তাহলে 6টি হচ্ছে পার্শ্বতলে। মোট তলের সংখ্যা হচ্ছে 8টি। এবার সুষম কথার অর্থ হচ্ছে এইটুক যতটুকু দূরত্ব, এই দূরত্ব সমান, এই দূরত্ব সমান, এই দূরত্ব সমান, এই দূরত্ব সমান, এই দূরত্ব, প্রত্যেকটি দূরত্ব সমান, সেটাই হচ্ছে সুষম বহুভুজ। এরপর পরবর্তী পার্ট 5-এর পরে আমরা 6 করব।
পার্ট 6 আমরা পৃষ্ঠা নাম্বার 193 এর বাকি আলোচনাটুকু করব।